আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে কয়টা বাজে? 10টা বাজে না, 10টা বাজতে 11 মিনিট বাকি। তো আমার নাস্তা করা হয়ে গেছে। দুই মেয়েকে রেডি করে স্কুলে পাঠাই দিছি, তারাও নাস্তা করে ফেলছে। সকালবেলা এক কাপ কফি হইলে অনেক জমে যায়। গতকালকে তাসরিমের সাথে কফি খাওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আজকে তাসরিম যাওয়ার পরে তর্ক বলতেছি, কফি খাচ্ছি। তাসরিম বলছে কফি খেলে নাকি কাশি বেড়ে যায়, কফি না খেয়ে আমি থাকতে পারবো না। যার বোনেরা, ভিডিওতে লাইক একদম কম হচ্ছে, আমি খুবই কষ্ট পাচ্ছি। বেশি করে ভালোবাসা চাই, বেশি করে ভালোবাসা মানে বেশি করে লাইক। সবাই একটা একটা করে লাইক দিয়ে দিবেন, কত লাইক হবে? কলিজার বোনেরা, কফিটা খেয়ে ফেলছি, আজকে আমার কাজ আছে। বাহিরে যাবো, বুঝছেন? বাহিরে যাওয়ার আগে এই রানার গুলা তুলে ফেলি যাই, তা না হলে ঝামেলা হয়ে যাবে। উন শুকাই গেছে নি চাই। আমি একটা জিনিস বুঝলাম না, আমি কাপড় চোপড় ধুইলে সেদিন রোদ উঠে না। আজ জাহাজ দিন ধরে এগান ধুইছি, ওমা রোদ নাই। কি এটা, কি কথাবার্তা? যাই হোক, রোদ উঠুক আর না উঠুক, আমার রান্না শুকাই গেছে, এটা তুলি ফেলি কি। সকালে কি করছি জানেন? কালকে তো গোসল করিনি, আপনারা দেখছেন। আমি রাতে ঠিক মতো ঘুমোতে পারি নাই, তারপর ভালো ঘুমাইছি, যেহেতু আমি ওই কাশির ওষুধ ঠান্ডার ওষুধ খাচ্ছি, ভালোই ঘুম হয়েছে। তবে ওইভাবে হয় নাই। সকালে উঠে এক পাতিল গরম পানি করে তারপরে গোসল করে ফেলছি একদম ফার্স্ট টাইম। কারণ আজকে আমি বাহিরে গেলে আমার অনেক কাজ আছে। তো এই যে সবগুলো ভাঁজ করে নিলাম। ওকে, তো ঢুকায় রাখলে আর অনেকদিন পরে ব্যবহার করা হবে, তো ভালো থাকবে, ময়লা হবে না। রাস্তার পাশে বাসা, যারা থাকে তারাই জানে কি যে মজা। ঢুকাই রাখি, ঢুকাই রাখলাম। এই দেখেন সবকিছু আমি এভাবে ঢুকাই রাখি, কারণ হয়েছে এই ময়লা হয়ে যায় আর অনেকদিন পরে ব্যবহার করা হয়। তো দারাজ থেকে 2টা প্রোডাক্ট কিনছিলাম, এখনো প্যাকেজিং খোলা হয় নাই। আমি আসি, কাজটা করি ফেলি, বিছনাটা ঝাড়া দে। আল্লাহ রে আল্লাহ, কাশি এগান আর কলজা টুজা কাফাই দেয় কলজার বোনেরা। তাই সাই গেছান জামা খুলি, বিছনা ঝাড়া শেষ। তাসলিমের রুমটা ঝেড়ে নিলাম, মোটামুটি আমার বিছানা ঝাড়া পর্ব শেষ। ওকে, ময়লা কিসের ভিতর ঢুকাইছে, কোনো এই মেয়ে দুইটারে নিয়ে আমার কোনো শান্তি নেই। কালকে 2 দিন ধরে কাটাকাটি করে কাগজ, ওই দরজার থেকে ইয়ে বানাইছে। তো ঠিক আছে, একটা 3 পিস আয়রন করা, আয়রন বলতেছি ভাঁজ করার বাকি ছিল, তো ভাঁজ করে নিলাম। আলমারিতে চলে যাবে, কোন জায়গায় রাখবো, এখানে রাখি।
কলিজার বোনেরা, আমার রান্নাঘরটা আজকে খুবই অগোছালো। ওই দেখেন, ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি কালকে থালা বাসন ধুই নাই। আমার মেয়েরা শুধু খেয়ে খেয়ে জমাইছে, বুঝছেন। আমার বয়মগুলো একটু গুছাই রাখি। ওকে, এই সাবানটা ওই দিন দেখে আমার একটা বোন বলছিল তার আম্মা নাকি ব্যবহার করতো। এগুলা সুপার শপে পাওয়া যায়, সব সুপার শপে আছে। আমি এশিয়া বাজার থেকে আনছিলাম। 3-4টা আলু কুচি কুচি করে বসাই দিছি, ভাজি করব। রান্নার মতো কোনো সবজি নাই, গত 2 দিন ধরে শুধু চিকেন খাওয়া হচ্ছে। তো বাজার করব, তারপরে সবজি রান্না করব। আমার মেয়ে এসে তো ভাত খেয়ে কোচিনে যাবে, বুঝছেন। এই জন্য তার জন্য একটু আলু কুচি কুচি করে ভাজি করি। আলু ভাজি আবার সে খুব পছন্দ করে। এই দেখেন পেঁয়াজ থেবড়ো থেবড়ো এলো মেলো, ডানে বামে যেদিকে গেছে শুধু কুচাইছি। কাঁচা মরিচ শেষ, গুঁড়া মরিচ দিয়ে আলু ভাজি বসাই দিছি। অনেকে বলবেন কাঁচা মরিচ ছাড়া কিভাবে ভাজি হয়। না থাকলে সবই হয়, না থাকলে সবই হয়, থাকলে কিছুই হয় না। হলুদ দিন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, হয়ে যাক। আলু ভাজিটা বসিয়ে দিলাম, টেবিলটা গোছায় রাখি যায়। সান এক ওয়াশিং মেশিন, তাসনিম আর তাইফের। আমি যদি কিছু বলি বলবে তোমার ভিতর, তোমারও আছে একটা ওর ভিতরে, মানে আমার একটা আছে, এই জন্য তারা এক ওয়াশিং মেশিন রাখি দিছে। এই হয়েছে অবস্থা। থালা বাসন স্কুল থেকে এসে দেবো। টেবিল ঝাড়ুটা কই, ওটা শেষ, অল্প একটু আছে। আমি দেখার টাইম নেই। মোটামুটি আমার টেবিল ঝাড়া কিন্তু শেষ, ফ্রিজের উপরটাও ঝাড়াতে। সাদা জিনিস তো ময়লা বসে যায়। আহ, আমার মাথায় মন কইরা কাউরে তুমি মাইরো না। কলিজার বোনেরা, একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন আমার এই নীল বোরকাটা। ওই দিন বাজারে গেছিলাম যে বৃষ্টির ভিতরে, বলেন সে কোন বাজারে, 3টা মুরগি একসাথে আনছি যে ওই দিন, সান ধোয়া বোরকা পরে গেছি। আর এখন বোরকা করবো, বের করছি, দেখি পিছনেই ন্যাস্টিক অবস্থা। তো এটাকে আমি ধুয়ে ফিরে আসতেছি। ওকে, বোরকাটাকে আর হিজাবটাকে ধুয়ে নিয়েছি, যা কাদা হয়েছিল, যদি না দেখতাম দাগ বসে যাবে। ঝুলাই রাখি, পানি ঝরিয়ে রাখি, তারপরে মেলিয়ে দিব, টক টক করে পানি করে। বড় কাজটা করে ফেলছি। আপনাদের ভাইয়া একটা জিনিস নিয়ে আসছিল, ক্যামেরা অফ ছিল তখন, আপনাদেরকে দেখাই কি নিয়ে আসছে। গরুর পা, গরুর নালা, ফ্রিজে রাখিয়ে দিছি। এখন তো টাইম নাই রান্নার, পরে রান্না হবে। রেডি হব, 11টা বাজে গেছে। আজকে কিছু কাঁচা সবজি কিনতে হবে। বোরকা এটা করবো।
বাহিরে গরম, কালো বোরকা ফুললে আরো গরম বেশি লাগে। ওই দিন পরছিলাম যে মরার মতো অবস্থা হয়ে গেছে। আর এই ব্যাগটা নিব। আমার আরো 2-1টা ব্যাগ কিনতে হবে। স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তার অবস্থা দেখেন কি ভাঙা চূড়া। জ্যামের জন্য শান্তি পেলাম না। চলে আসছি, তাইফার ছুটি হয় না, তাসলিমের ছুটি হয়ে গেছে, তো আরো 10 মিনিট বসতে হবে। আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম, মানে এই টাইমটা স্কুল ছুটি হওয়ার টাইম তো প্রচুর জ্যাম থাকে। তো ঠিক আছে, তাইফা আসুক। আর আমি একটা রুমে বসে আছি, এই যে এই রুমটা ঠান্ডা আছে। ছুটি হয়েছে? ইয়ে কন তোর বান্ধবী? মানে তোর বান্ধবী হিংসা? হিংসা? তাইফার ছুটি, চলো। এগুলো সব প্রাইমারি, হাই স্কুল ছুটি হয়ে গেছে। তাইফার বান্ধবীর নাম বলতে পারি না, নাম হচ্ছে হিংসা, আমি বলি হিংসা করবো। তাইফা বলতেছে আখের রস খাবে। এটা হচ্ছে আখের রসের গাড়ি, 1 গ্লাস 30 টাকা হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া খাইছিলাম 25 টাকা করে, তোর মনে আছে তাইফা? ইকে ফসানি রে, এই বরফ দিয়ে না, আমার কাশি আছে। বরফ আছে নাকি? হ্যাঁ, একটা ভাগ করে দেন, শেয়ার করব। ঠিক আছে তাইফা? এগুলো মাসি, এটা গাড়ি। আমরা আসি হচ্ছে, এটা হচ্ছে কি জানো নাম, দুরু মনে নাই, তখন ওই জায়গাটার নাম মনে ছিল না। এটা হচ্ছে বাঁশপাড়া। আর আমি আর তাইফা হচ্ছে সবজি নিব, ভিতরে বাজার যাচ্ছি। আজকে যে জ্যাম, সম্ভবত রবিবার, এই জন্য। হ্যাঁ, তাইফা বলতেছে ওর স্কুল পূজা উপলক্ষে 11 দিন বন্ধ। তাইফা তো সেই ঈদের দিন লাগিয়ে গেল কি। হ্যাঁ, আর ভিতরে বাজারে ফা ছাড়া কিছুই দেখা যায় না, শুধু ফা। ওই যে পূজা, সবাই কেনাকাটা করতেছে। প্রথমে ভাবছি আমি রবিবার, এই জন্য। এখন মনে পড়ছে পূজা, এই জন্য। কালকে তো এই ইয়েতে ঢুকাই যাবে না, এমন ভিড় হবে। ওই গল্লিতে ঢুকা যাবে না, টাং রোডেও সেই পরিমাণ ভিড় হবে। সবজির বাজারে আসছি, ওই যে কম দামে সবজি পাওয়া যায় এই বাজারে। তাইফা স্কুল ছুটির পরে বাজার করতে চায় না, বাজারের ভিতর তো ফাঁকা। যে ঘটনা কি, কাদাটা সান এই রাস্তা। নীল লাইট কিনলে জ্বালা নামে। হ্যাঁ, সান দুগা লাইট, দোনোগা নীল। আসো, এই বাজারে আসলে এই জুতা ঠিক থাকে না, এই বোরকা ঠিক থাকে না। কত করে? আজকেও 60 টাকা পর্যন্ত রাখা যাবে, আমরা 70 টাকা চলতেছে। বাজারে নাকি সবজি নাই, ভাইয়েরা নাকি খুব কষ্ট করে সবজি ম্যানেজ করতেছে। আপনার দোকান আগে ওই পাশে ছিল না? চিনতে পারছি না আমি। ওই দিন বাসায় মনে হয়েছে যে আপনাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখছি। এখানে ছিল, এখানে আছে 3 মাস। হ্যাঁ,
আমি তারপরে ভাবলাম যে কে আমি সবজির বাজারে দেখছি ইয়া দেন মুখী আধা কেজি 60 টাকা করে কি এগুলো রামগড়ের পাহাড়ি রামগড়ের মানে ফেনীর রামগড় জি এটা হচ্ছে যে আপনার বালুতে হয়তো লাল মাটিতে জন্য ভালো ভালো হবে হবে অ্যালার্জি কম এটা সিজে ভালো তাহলে 1 কেজি দেন যদি অ্যালার্জি কম থাকে অ্যালার্জি বেশি হলে আধা কেজি দেন কত রে ভাই? 60 টাকা দিয়ে 50 টাকা করে। 70 টাকা করে আনটি লাগলে একদম এ দেখেন এই বাজারে আসলে কি করে বাজার করবি না কালকে তো ঢুকাও যাইতো না পূজা 20 টাকা নেই 30 টাকা এই তো মুখে 1 কেজি নিয়ে লাল মরক কত করে বেছেন আপনারা কক ও না ককে অ্যালার্জি দুনিয়া ইয়ে কাঁচামরিচ কত করে চলে 80 টাকা কালকে 100 ছিল 1 পোয়া 80 টাকা 100 ছিল ইন্না লিল্লাহ তাহলে কালকে কমবে নাকি আজকে কমছে 20 টাকা দিয়ে দেন এই তো গরিব মানুষ বুঝেন না পেঁপে কত করে 30 টাকা এগুলো পেঁপে আজকে 40 টাকা চলে বাজারে আমার কিনাটা একটু কমে যাবে ও আমি বেশি কিনছি আচ্ছা ওই পেঁপে ভালো সাই দুইটা দেন ওই গোল গোল সাই পেঁপে 30 করে রাখতেছে দুগা দেন সারব দেন আর কাঁচামরিচ 20 টাকা দিয়ে দেন দাম বাড়তি থাকলে কমাই খাইতে হবে রাইট দোকানদার হাসে হ্যাঁ দোকানটা তুলে নিয়ে যাও ভেন্ডি কি আজকে ভালো হবে ওই দিনের ভেন্ডি কিন্তু বেশিরভাগই ইয়ে হয়েছে বা ইয়ে শক্ত হয়েছে ও সরি ওই দিনই ছিলাম ওই দোকান থেকে কালকে আজকে বিক্রি করতেছি কত রাখবেন এইটা ঢেঁড়স এটা ভেন্ডি ভেন্ডি 50 করে রাখেন তাহলে আধা কেজি দেন আধা কেজি দিলে সারবো আর গাজর 250 দিয়ে দেন আজকে বাজারে সবকিছুর দাম বেশি পূজার জন্য কি উত্তরবঙ্গে পানি উঠছে এই জন্য বাজারে দাম বেশি বেগুন 160 আমি শুনছি শুধু 60 টমেটো 180 আমি শুনছি শুধু 80 বুঝছেন এই হচ্ছে অবস্থা বাজারের আর পটল হচ্ছে 60 টাকা করে আধা কেজি নিচ্ছি এগুন কত করি 100 সব কিছুরই দাম বাড়তি আর লাল শাকের মুঠা কত করে 60 টাকা এক মুঠ লাল শাক 60 টাকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক মুঠ মুঠে আমরা বছর ধরে এটা আমার 2 কেজি হবে উমারে সান এক মুঠা 60 টাকা বলে এটা আমার 1 কেজি তো বেশি হবে আচ্ছা করা শেষ কিছু খেজুর নিব এটা কত 550 টাকা এটা কি একটা মুখে দেন 20 মিনিট এটা তো ইনটেক কারণ আছে খাই দেখেন না 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 দুই কেন খাইবো আমার কাছে পরিষ্কার পানি আছে লাগবে এখানে খেজুরের সমারোহ কত খেজুর কোনটা কত দাম কোনটা কত দাম এই 700 টাকা 950 টাকা 650 টাকা 480 টাকা 550 টাকা 480 টাকা 280 টাকা 450 টাকা ও ইয়ে সাই ইয়ে কেচ্ছে এটার একটা মুখে দেন 550 বিসমিল্লাহ এটা মাফ করেন দেখবেন কোশ্চেন এটা দেখেন
এখন কত করে রাখবেন? 500 টাকা কমায় রাখেন না। 10 মিনিট আগে দিয়ে 1 কেজি দিছি এখান থেকে। ইয়ে 700 এক কাজ ফুটকে দিই ফাইন। আর যদি আরেকটু যদি ভালো নেন ধরেন আমি নেওয়ার লাগতো না দাবি ছাড়া একটা খালি খাই দেখেন আমি ব্যাগে তো খাওয়াই দিলেন না আর বেচবেন কি দিয়ে? আমি বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। ধরেন এগুলো সৌদির খেজুর মাবরুম 700 টাকা একদম 650 টাকা বেশি 50 টাকা রাখুন। এটা আরেক সার এটা সৌদির খেজুর। এটা মজা ভাইয়া দেখে দেন ইয়া হে বাজি দিয়েন না না কোলের কাছে এখন ভালো না দিয়েন না এই সামনে দিয়ে দেন আমি কোলের কাছে এখন দেখছি বেগান ঢালেন এই মাথা দিয়ে দেন এই মাথা দিয়ে দেন আমার কোলের কাছে এগুনের দাগ আমার এক কারণে খেজুর এখানে কোনো মিক্সার নেই। আচ্ছা এখানে দেন আমার এক হয়েছে আধা কেজি বেশি হয়ে যাবো মানে 700 টাকা মিলে দিই আর কি আমরা। না 300 রাখুন যাইতো না না সার না 300 রাখা যাইব। নারগো বল 352 টাকা 50 টাকা দিয়ে দেন আদায় তোমার সবাই যেটা ভালো এটাই কিন্তু মাশরুম অবশ্য বেশি ভালো। নিলাম দুগা 80 করি না 90 করে বেচতেছে আমি 80 নিচ্ছি। আর ওই হেগুন কত করে আমলকি? আর কমবে তো সামনে দাম কেন মাত্র উঠছে না লাস্ট বলে 60 টাকা এক পা আমলকি বাদ ইয়ে কত হয়েছে? এখানে হয়েছে 142। কলিজার বোনেরা চলে আসছি বাসায় সেটা দেখাবো। আর এসে আমার এত কাশি বেড়ে গেছে কি বলবো বোরকাটা কোনো রকম খুলছে বোরকা ধুইতে হবে কারণ ওই বাজারে গেলে বোরকার অবস্থার বোরকা থাকে না যে কারণে ওই বাজারে আমার যাইতে ইচ্ছা করে না। বোরকাটা ঝুলাই রাখছি ধুবো আর আমি মধু দিয়ে গরম পানি দিয়ে খেয়ে নিছি। চলুন কি বাজার আনলাম আপনাদের দেখা দিয়ে লাইটটা জ্বাল আর কালো দেখা যায় বুড়া মানুষ লাইট না জ্বালালে সুন্দর লাগে দেখা যায় না। প্রথম যেটা নিয়ে আসছি কলিজার বোনেরা স্বাস্থ্যকর খাবার ছাড়া আপনাদের বোন তো কিনতে পারে না। পাকা পাকা পেঁপে আমার বোনের বাড়ি গেছিলাম যে তখন একটা পেঁপে কিনছিলাম এত ভালো পড়ছে 100 টাকা কেজি এগুলো 80 টাকা করে নিছে। ওই পেঁপেটা এত ভালো পড়ছে বলার মতো না। তো ওই পেঁপেটা তো অত ভালো হবে আমি জানতাম না তাহলে একটা না 5টা কিনতাম। পরে খাওয়ার পরে বুঝছি যে এত মজা। আবার যখন যদি যাই কখনো তাহলে কিনবো। আর আমার একটা জামার ওড়না নাই ওড়না আনছি ও মারে মা বাস্তবে যা ক্যামেরা তো আরে হারাইয়ে লাইছে ও মারে মা কি রে এত সুন্দর কিভাবে সম্ভব 200 টাকা নিছে আসলে তো সো নাইস জাস্ট ওয়াও না। আমি বধূ বেশে থাকবো তুমি পালকি নিয়ে এসো ও ও ও ও শিল্পী তো নায়িকা হয়ে গেছে একটু ঢংও করতে পারি না শিল্পী তো নায়িকা হয়ে গেছে কি সুন্দর লাগতেছে। এখন কেউ এসে বলবে তুই নায়িকা তুই তো কোম্বা এটা একটা জামার সাথে না দুষ্টামি করছি কেউ সিরিয়াস ভাবে নিবেন না ও মা
আল্লাহ করে দোয়া করতে পারেন না আমরা। রান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়া আজ রান্না করব না, এগুলো তো সব ফ্রিজে রাখি দিব। আর আলু ভাজি করছিলাম, আমার মেয়ে এসে ভাত খাইছে। কালকের একটু তরকারি আছে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, আজকে কাঁচা পেঁপেটা রান্না করব, ভেন্ডি, কাঁচামরিচ, এটা কি মুখি, এগুলো তো কিনছি দেখছেন। আর খেজুর নিয়ে আপনাদেরকে একটা সিক্রেট আজকে বলি। খেজুরগুলা হচ্ছে ইয়া কি যেন বলে, 700 করে নিছে দোকানদার, কোলের কাছে যেগুলো রাখছে সেগুলো নিচে নরমাল যাবেন। তো এই 3 বয়ম এসে রাখি দিছি, আর মেয়েরা খেতে পারবে। তরকারিটা কেটে বসাই দি। এটা দেশি পেঁপে তাসনিম, ভিতরে তো বিসি ভরা। কয়দিন পেঁপে আনছিলাম, বিসি হয় না। যদি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো, কিচ্ছু তাসনিম। তাসনিম তো তাসনিম আলু ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলছে। কথা শুনছেন, সে আমার রুমের বারান্দার দরজা কেন অফ করে আমি বুঝতে পারলাম। কলিজার বোনেরা, কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম। পেঁপেগুলো রান্না করবো, মরিচের গুঁড়া কম দিছি, কাঁচামরিচ বেশি দিছি। আপলোড দেওয়ার টাইম হয়ে গেছে। আর এই পাশে গরম পানি দিছিলাম, তরকারির ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না করবো না, সব সবজিগুলো ফ্রিজে তুলে ফেলছি। একটা খায়, এতগুণ খায়নি, আর দুইটা নিছি। 2টা খালি ঠিক আছে। তো এই সাইডটা কাঁচামরিচ ওই নেতা সাইড গিয়ে লও, আর বক্স একটা আনো, এগুলো বক্সে রাখ। যার বোনেরা রান্না বান্না শেষ, তাইফাকে খাইয়ে দিছি, খাইয়ে দেই নাই মানে খাবার দিছি। তুমি খাওয়াইছো? তাসনিম খাওয়াই দিচ্ছে। তো আলু ভাজি দিয়ে তাইফা খাইছে, তাইফা তো আর সবজি খাবে না, আমি আলু ভাজি খাবো না, জাস্ট সবজি খাবো। তাসনিম 4টা নিয়েছে সবজি দিয়ে খাওয়ার জন্য, নাকি দাও আলু ভাজি, সবজি খা দে, সবজি কতরি দে। বিসমিল্লাহ। একদম মশলা কম হয়েছে, কিচ্ছু দি নাই, কাঁচামরিচ আর পেঁয়াজ, চিংড়ি মাছ আর ধনিয়া পাতার গ্রানটা জাস্ট ওয়াও, সত্যি মজা হয়েছে। আরে আপনারা খাওয়ার ভিডিও দিই যে সবাই মাসাল্লাহ লেখিয়ে, খালি মুখে রুচি আছে রুচি আছে করেন, কি লেখাইতে পারি না কিছু না। ব্লগের ভিতরে অনেকে আমার খাওয়া পছন্দ করে, তো ব্লগের ভিতরে তো খাওয়া দিতেই হয়, তাই না? এটা বাদ দিব, ওইটা বাদ দিব, ওইটা বাদ দিব, তাহলে দেখাবো টাকে, খালি আমার থোপড়াই। বোনেরা, দুপুরে ভাত খাওয়ার পরে শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, তারপরে বাচ্চাদেরকে পড়ালাম, প্রায় রাতের 7:30 8টার মতো বেজে গেছে। তো আমি আপনাদেরকে কিছু কথা বলবো, কষ্ট করে ধৈর্য সহকারে শুনবেন, ঠিক আছে? আমি ভিডিওটা শেষ করে আবার বাচ্চাদেরকে পড়াতে যাব, অল্প কিছুক্ষণ কথা বলবো। আর আমি তো সারাদিনের জন্য একটা ব্লগ বানাইছিলাম, বাট এই কথাগুলো বলার জন্য আর ব্লগের কিছু অংশ আমি কেটে ফেলে দিছি, তা না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সোনিয়া আক্তার রিমা আপু হচ্ছে আমার একজন সিনিয়র ব্লগার। আপনারা আমার দর্শক যারা আছেন তারা হয়তো অনেকে দেখবেন, আবার অনেকে দেখবেন না তার চ্যানেল। তো রিসেন্টলি মানে খুব কাছেও বলবো না, দূরেও বলবো না, যাই হোক সোজাসুজি কথা বলি, যে এই সোনিয়া আপুর চ্যানেলটা তার ভাইকে বিয়ে দেওয়ার পরে বেশ ভালোই একটা ভিউ হচ্ছে। ভালো ভিউ হচ্ছে না, শুধু তার চ্যানেলটা অনেক রানিং আছে, যে ভিউ আপ ডাউন করে সেরকম না, তার চ্যানেলটা শুধু আপেই আছে। তো এই বিষয়টা আসলে নিয়ে কথা। দেখেন, আমি কিন্তু সোনিয়াপুর ব্লগ দেখি, সব সময় দেখি না, কিছু কিছু ব্লগ দেখি, যেমন বিয়ে শাদীর ব্লগগুলো আমার বেশি ভালো লাগে। ওনার বোনের এখন বিয়ে হচ্ছে, শামীমা আপু। তো ওনাকে নিয়ে কিছু মানুষ কিছু খারাপ কমেন্ট করে। খারাপ কমেন্ট বলতে দর্শকদের কমেন্ট না, যারা রোস্টিং করে তাদের কথা বলতেছি। যে এই সোনিয়া আপুর চ্যানেলটা আমি অনেক দিন ধরে দেখি, ওনার চ্যানেলের ভিতরে খারাপ কিছুই নাই,
একটা বিষয় যেটা উনি সব থেকে বেশি রোস্টিং হয়েছে সেটা হচ্ছে ওনার ভাইয়ের বউকে কেন চ্যানেলে দেখায়। দ্বিতীয়ত উনি প্রেগনেন্ট, ওই ওই একটা ভিডিও দিছিল যে উনি প্রেগনেন্সি টেস্ট করছে, উনি মা হতে চলছে এই বিষয়টা। তো সেই বিষয়গুলো নিয়ে মানুষ এখনো পর্যন্ত আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে যে ওনাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বাজেভাবে পচাচ্ছে। দেখেন উনি কত সুন্দর করে ব্লগ করে, ওনার ব্লগের ভিতরে পচানোর মতো আমি কিছুই দেখি না। ইউটিউব জগতে পচানোর মতো এমন এমন অপশন আছে, সেইগুলো নিয়ে মানুষ কথা বলে না। কে কার ভাইকে দেখালো, কে কার ভাইয়ের বউকে দেখালো, কে কার মাকে দেখালো, কে মা হবে দেখালো, কে মেয়েকে দেখালো, কে মেয়েকে নিয়ে কাজ করলো দেখালো, কে ছেলেকে দেখাইলো, কার ছেলে লেখাপড়া করে না, এইসব বিষয় নিয়ে রোস্টিং। তো রোস্টিং করার মতো হাজার হাজার চ্যানেল আছে, কিন্তু সেগুলা নিয়ে কিন্তু রোস্ট হয় না। কিন্তু রোস্টিং কাকে নিয়ে হচ্ছে? যার ভিডিওর ভিতর কোনো কিছুই নাই, তার একমাত্র অপরাধ তার চ্যানেলে ভিউ হচ্ছে, মানে সে ভিডিও ছাড়লে 1 মিলিয়ন ভিউ, এইটা হচ্ছে তার অপরাধ। তার আর আমি কোনো অপরাধ দেখি না। কিছু কিছু মানুষ আছে যখন দেখে একটা চ্যানেল গ্রো হচ্ছে, একটা চ্যানেলে ভিউ হচ্ছে, একটা চ্যানেল ভাইরাল হচ্ছে, এই বিষয়গুলো দেখে তাদের সহ্য হয় না। তারা কি করে, এই বসে যায় যে ওই চ্যানেলে কেন ভিউ হচ্ছে, ওর নামে দুর্নাম করব, ওর নামে এটা করব করে ওর ভিউ কমাবো। আসলে কি কারণ নামে দুর্নাম করলে ভিউ কমানো সম্ভব? ইউটিউব কি দুর্নাম দেখে ইমপ্রেশন বাড়ায়? তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, সে তাদেরকে দেখাইলো কি আর না দেখাইলো কি, সেটা কোনো রোস্টিং এর বিষয় হইতে পারে? আজকে আমি একটা ভিডিও দেখলাম যে বাংলাদেশে মানে আমাদের দেশে ছেলেরা কিভাবে মেয়েদের মতো সেজে ভিডিও করতেছে, রাস্তা দিয়ে চলতেছে, তাদের ছেলেদের আচরণ মেয়েদের মতো, সেগুলো নিয়ে রোস্টিং নাই। উত্তরবঙ্গ ডুবে গেছে সেগুলো নিয়ে কথা নাই। কি পরিমাণ কাপল ব্লগ হচ্ছে সেগুলো নিয়ে কথা নাই। কে কার ভাইয়ের বউকে দেখাচ্ছে সেগুলো নিয়ে কথা। আর এই কথা বলার নামে কত নোংরা নোংরা ভাষা ব্যবহার করতেছে। আমি ওনার চ্যানেলটা সার্চ দিছিলাম, দিয়ে দেখি উনি আজকে কোনো ভিডিও আপলোড দেয় নাই। আজকে রবিবার, আজকের কথা বলতেছি। আর যে সকল ভিডিও ওনার চ্যানেলের ভিতর আসছে, আমি কিছু কিছু ভিডিও দেখছি, মহিলারা তো বলছে ওখানে পুরুষও, আমি খাটো করে একটা পুরুষ দেখলাম, উনি ফেস দেখাই কথা বলছে। তো উনি একজন পুরুষ হয়ে একজন মহিলার চ্যানেলের ভিতরে সেই সব কথা বলতেছে। উনি হজ করছে, উনি হজ করে কেন ক্যামেরার সামনে আসতেছে, এটা আপনার কি ভাই? সে হজ করছে, সে আল্লাহর কাছে জবাবদিহি দিবে। একজনের সমালোচনা করে আপনি যে ইনকাম করতেছেন সেইটার জন্য আপনার জবাব দিতে হবে না? আপনি এত হাদিসালা লোক, আপনি নিজের লাইফস্টাইল শেয়ার করে এই ইনকাম করতে পারেন না? আপনি আর একজনের চ্যানেলের ভিতর কিছুই নাই, জাস্ট তার একমাত্র অপরাধ তার চ্যানেলে ভিউ হচ্ছে কেন। সে তার ভাই বোনের জন্য অনেক কিছু করছে, যে কারণে তার ভাই বোন ক্যামেরার সামনে আসে। কেউ এই দেখেন ইউটিউবে চ্যানেল খুললে এই যে আপনি আপনার ফ্যামিলিকে কেন দেখাচ্ছেন না? কারণ আপনার ফ্যামিলি ক্যামেরার সামনে আসতে চায় না। একসময় আমি যখন ফার্স্ট চ্যানেল খুলছিলাম, আমার আমার কেউ ক্যামেরার সামনে আসতে চাইতো না, এমনকি আমি যে ইউটিউবিং করি সেইটাও কেউ চাইতো না। এখন মোটামুটি সবাই ক্যামেরার সামনে আসতে চায়, তারা চ্যানেল খুলতে চায়, তারা ইনকাম করতে চায়, এইরকম সবাই। আপনি আপনার ফ্যামিলিকে ক্যামেরার সামনে আনতে পারতেছেন না, আর একজনের ফ্যামিলি দুর্নাম করে ইনকাম করে খাচ্ছেন। আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেন না একা একা, তারপরে দেখবেন আপনার ফ্যামিলি ক্যামেরার সামনে আসবে। আপনি আপনার পরিবারকে ক্যামেরার সামনে আনতে পারতেছেন, এই জন্য আর একজনের নামে কেন দুর্নাম করতেছেন? আপনি ওনার সাবস্ক্রাইবার দেখে, আপনি ওনার ভিউ দেখে যে ওনার নামে এই যে আজে বাজে কমেন্ট করতেছেন, উনি ওনার ভাইয়ের জন্য কি করছে সেটা আপনি জানেন? ওনার ভাইয়ের খরচ, ও ওনার ভাইকে বিদেশে পাঠানো, মা বাবার জন্য করণীয়, এগুলা কি উনি ক্যামেরার সামনে দেখাবে? ধরেন
উনি ওনার ক্যামেরার সামনে যদি দেখায় যে আমি আমার বাপের জন্য এটা করছি, আমার ভাইয়ের জন্য এটা করছি, ওনার শ্বশুর বাড়ির মানুষ কি করবে? দেখি তো ইনকাম করে সব তো বাপের বাড়ি দিয়ে দেয়। মেয়েরা অনেক কিছু মানে ক্যামেরার পিছনে বাবা মার জন্য করে, সেগুলো ক্যামেরার সামনে দেখাতে পারে না। মেয়েরা যতই ইনকাম করুক তার টাকাটা তার ইচ্ছা মতো খরচ করতে পারে না, কারণ সে আরেকজনের অধীনে থাকে। স্বামী বলে একটা শব্দ আছে, কিন্তু স্বামীরা যা খুশি তা করতে পারে। সে তার ফ্যামিলির জন্য করছে, সে তার ফ্যামিলিকে উন্নতি করছে, ফ্যামিলির পিছনে দিছে। এই যে তার বোনের বিয়েটা, এখানেও কিন্তু তার একটা মোটা অঙ্কের খরচ আছে। আপনারা করছেন খরচ? সে খরচ করছে, সে ভিডিও আপলোড দিচ্ছে, সে ইনকাম করতেছে। আপনাদের সমস্যা কিসে? আপনারা আপনাদের ফ্যামিলির পিছনে খরচ করেন মোটা অঙ্কের, দেখবেন আপনাদের ফ্যামিলিও ক্যামেরার সামনে আসবে। তখন আপনারা এরকম বিয়ে শাদিতে 100টা ভিডিও আপলোড দিয়েন, আর একটা মানুষকে পচাবেন কেন? অনেকে বলতে পারেন যে আপনার সমস্যা কি? আমি একজন ইউটিউবার হয়ে আর একজন ইউটিউবারের এইসব দেখে চুপ থাকতে পারি না। কারণ হচ্ছে উনি প্রেগনেন্ট। এই অবস্থায় মানুষের একটু মানসিক শান্তিতে থাকতে হয়। যে সে একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। একটা মেয়ের সব থেকে বড় কঠিন সময় হচ্ছে প্রেগনেন্সির সময়টা। আর এই সময়টা মেয়েদেরকে একটু ভালোভাবে রাখতে হয়, টেনশন মুক্ত রাখতে হয়। যে পরিমাণ চ্যানেলে রোস্টিং হচ্ছে ওনার ভিউ দেখে, এইটা উনি মানসিকভাবে চিন্তিত হয়ে উনি উল্টা পাল্টা কিছু উত্তর দিচ্ছে, আমি দেখছি, যেটা ওনার দর্শক মেনে নেয় না। যে আপু আপনি এভাবে উত্তর দিলেন কেন? আসলে ওটা ওনার দোষ না। উত্তর না দিয়ে যাবে কিভাবে? একটা মানুষকে নিয়ে যদি 100 জন সমালোচনা করে, তার কোনো অপরাধ নাই, তার একমাত্র অপরাধ তার চ্যানেল গ্রো কেন। তাহলে সে মানুষের মাথা ঠিক থাকে? আপনারা বলেন, কতক্ষণ মাথা ঠিক রাখা যায়? বিভিন্ন রকম আত্মীয় সেজে, বিভিন্ন রকম মানুষ সেজে, ওনার নাকি 2 বিয়ে, ওনার নাকি 6 বিয়ে, এই মানে বিভিন্ন রকম কথা বলে এই মানুষ ভিডিও বানাচ্ছে। আচ্ছা, ওনার 6 বিয়ে না, ওনার 100 বিয়ে থাকুক, তাহলে আপনার সমস্যা কি? ওনার হাজবেন্ডের সমস্যা হচ্ছে না, ওনার শ্বশুর বাড়ির সমস্যা হচ্ছে না, ওনার ছেলের সমস্যা হচ্ছে না, ওনার পরিবারের সমস্যা হচ্ছে না, আপনাদের তো সমস্যা কোথায়? একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করতে কত পরিশ্রম করতে হয় সেটা মাত্র তারাই জানে যারা ব্লগ করে। একটা সময় আমিও বুঝতাম না যে আসলে চ্যানেল গ্রো করতে যে কি পরিমাণে কষ্ট করতে হয়। আর সেই কষ্ট মানে পিছনের কষ্টটা কেউ দেখে না, যে কতটা কষ্ট করে মানুষ আজকে সাফল্য পাইছে। পিছনের কষ্টটা না দেখে আজকে সাফল্য দেখে আপনারা জ্বলতেছেন। চ্যানেলটা কত বছর আগের সেটা দেখছেন? উনি ওনার পরিবারের জন্য কি কিনলো, উনি ওনার শ্বশুর বাড়ির জন্য কি কিনলো, একে দেখাই এত টাকা ইনকাম হয়েছে, ওকে এত কম গিফট দিচ্ছে, এগুলো তার পার্সোনাল বিষয়। আপনার বিষয় কিসের? আপনারা কেন এই এনাকে নিয়ে পড়ি আছেন সেটা বলেন তো। কোনো একটা চ্যানেল বাংলাদেশের ভিতরে কোনো একটা চ্যানেল দাঁড়াতে পারে না, এই লোকগুলা সেই চ্যানেলের পিছনে লেগে যায়। বাইরের কান্ট্রিতে কত চ্যানেল আছে, 70 মিলিয়ন 200 মিলিয়ন ভিউজ হয়, সেগুলা নিয়ে কোনো রোস্টিং না। বাংলাদেশে 1 মিলিয়ন ভিউ হয়ে পারে না, 10,000 ভিউ হয়ে পারে না, 20,000 ভিউ হয়ে পারে না, একজনের পিছনে আর একজন লাগিয়ে থাকে। আপনারা সবাই ব্লগ করেন, আপনাদেরকে কে নিষেধ করছে ব্লগ করতে? আপনাদের পরিবার এখন আসে না, পরে আসবে, যখন আপনি ইনকাম করবেন, যখন আপনার চ্যানেল দাঁড় করতে পারবেন, তখন আপনারা আত্মীয় স্বজন আনি দেখাইতে পারবেন। আপনারা চ্যানেল দাঁড়া করতে পারতেছেন না, সেটা আপনাদের সমস্যা, তার সমস্যা না তো। আর আপনারা এত হাদিস দিয়ে কথা বলেন, আপনি যে তার নামে দুর্নাম করতেছেন এটা জানেন? সে যদি আপনাদের নামে মামলা করে দেয়, আপনি ওরা কোথায় যাবেন? আপনারা যে এই যে তার ছবিগুলো ব্যবহার করতেছেন, তার ইউআরএল গুলা, তার ভিডিও ক্লিপ গুলা ব্যবহার করতেছেন, আপনাদের এই ভিডিও লিঙ্ক গুলা নিয়ে সে যদি মামলা করে দেয়, কি করবেন ভাবছেন? কি সে এখন প্রেগনেন্ট, সে কিছু করতে পারবে না? আপনাদেরকে ধরা কোনো ব্যাপার না, জাস্ট একটু সময়ের বিষয়। একটা মানুষের পিছনে এভাবে লেগে থাকার কি আছে? তার বোনের বিয়ে, সে একটা না 100টা ভিডিও দেখ, তাতে আপনাদের প্রবলেম কি? দর্শকও দেখতেছে, ভিডিও ছাড়া মাত্র ভিউ দেখতেছি আধা ঘন্টার ভিতরে 2 লাখ 3 লাখ ভিউ হয়ে যাচ্ছে, তার দর্শকরা তার ভিডিও পছন্দ করতেছে। তাহলে আপনাদের প্রবলেম কোথায়? একটা মানুষের পিছনে কেন আপনারা লেগে থাকেন? কেন উঠতে দেন না? অন্য দেশে তো এরকম নাই, আমাদের দেশে এরকম কেন হবে? আপনি আপনার ফ্যামিলি নিয়ে নামি যান, সেইটা তো করবেন না।
আর আপনার ফ্যামিলি আসবে না সেটা আমরা জানি, আমাদের ফ্যামিলিও প্রথম প্রথম আসে না, পরে আসে। আপনার সাফল্যর ভাগ সবাই নিবে, কিন্তু আপনার দুঃসময় কেউ পাশে থাকবে না। তো আপনার নিজেকে প্রতিষ্ঠিত করেন আপনি, তারপরে আপনার ফ্যামিলি আপনার সাথে আসবে। অন্য একজনের দুর্নাম করে অন্য একজনের নামে মিথ্যা রটাই কেন ইনকাম করতে হবে? কারণ আপনারা জানেন যে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, আপনারা জিরো। ব্লগ চ্যানেল খুলে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না। যদি পারেন তো ওই সোনিয়া নামের যত ভিডিও আছে এগুলা বাদ দেন, দিয়ে নিজেদের লাইফস্টাইল শেয়ার করেন। আপনারা এগুলা করে কি পাবেন? এগুলা করে কিচ্ছুই পাওয়া যাবে না। হয়তো মাসে 10,000 5,000 টাকা পাইতে পারেন, এর থেকে বেশি তো না। সোনিয়ার যার নামে দুর্নাম করতেছেন, আপনি কি তার যোগ্য? আপনি তার তার সমান সমান দাঁড়াইতে পারবেন? এটা কোনো দর্শকদের উদ্দেশ্যে বলা না, জাস্ট যারা ওনাকে নিয়ে এই প্যারাটা দিচ্ছে, উনি একজন প্রেগনেন্ট মানুষ। একজন মানুষ হিসাবে, মানে সে ধরেন আমার বোন, আমার লাগছে এইটা যে আমিও তো 2টা বাচ্চার মা হয়েছি, আমি জানি ওই সময়টা কত কষ্টের। আপনারা হন নাই? অন্য সময় বলেন একটা কথা, যে অন্য সময় বলেন সে সুস্থ আছে, কিন্তু এখন তো সে অসুস্থ। একটা মানুষের পিছনে এভাবে আপনারা কেন লেগে আছেন? তার দর্শক তার ভিডিও দেখতেছে, ওই তার তো ভিউ কমতেছে না, সে সারার মাত্র মাত্র তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, মানে কি তার দর্শক সেই ভিডিওগুলো পছন্দ করতেছে। আর সে যখন তার চ্যানেল চালায়, সে তো ভালো করে বুঝে যে তার চ্যানেলে কি আছে কি না আছে, কি করতে হবে কি না করতে হবে। এই মানুষটাকে আপনারা রেহাই দেন, বুঝছেন? আর একজন আরেকজনের পিছনে না লেগে নিজেরা নিজের জায়গাটাকে শক্ত করেন। আপনাদের জায়গাটা হচ্ছে নড়বড়ে, আপনারা যে কোনো সময় স্ট্রাইক খাইতে পারেন, আপনারা যে কোনো সময় চ্যানেল ডিলিট হয়ে যাইতে পারে। আপনারা ইউটিউবের রুলস জানেন? ইউটিউবে কাজ করতে হলে একমাত্র নিজস্ব কন্টেন্ট হইতে হবে। আপনি অন্যের ভিডিও, অন্যের ছবি, অন্যের নাম দিয়ে বেশি দিন চলতে পারবেন না। এটা হচ্ছে একদম সত্য কথা, আপনাদের খারাপের জন্য বলতেছি না, এটা ভালোর জন্য বলছি। যতটা সময় আপনি সোনিয়াপুর পিছনে ব্যয় করতেছেন, ততটা সময় আপনি নিজের পিছনে ব্যয় করেন, দেখবেন একটা সময় না একটা সময় আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। একটা সময় আপনিও আপনার নামটা ইউটিউবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এটা দিয়ে না আপনি কিছু পাচ্ছেন, আর আপনার শুধু শুধু সময় যাচ্ছে এই 5-10 হাজার টাকার জন্য। আর একটা মানুষের যে আত্মার কষ্ট, এই মানুষটা যে কষ্টে আছে, এই মানুষটার নিঃশ্বাসেও তো আপনি ধ্বংস হয়ে যাবেন। যে এই মানুষের এখন একটা কঠিন সময় দিয়ে যাচ্ছে। একটা মেয়ে ডেলিভারির সময় জীবন মৃত্যুর মাঝখান দিয়ে যায়, আপনারা কি করতেছেন এই মানুষটার সাথে? মানসিক টর্চার করতেছেন। একজন সুস্থ মা, একজন সুস্থ বাচ্চা, যে মাটাকে আপনি সুস্থ থাকতে দিচ্ছেন না, তার বাচ্চাটা কি সুস্থ হবে? আপনারা এই ধরনের কন্টেন্ট বন্ধ করেন। দেশের ভিতরে আরো অনেক কন্টেন্ট আছে, কষ্ট করেন, ফারাবির চ্যানেল দেখেন, দেখেন ওরা কিভাবে রোস্ট করে, ঠিক আছে? দেখে শিখেন, কারণ আপনাদের শেখার অনেক বাকি আছে। তো কলিজার বোনেরা, আমার আসলে বিষয়টা খারাপ লাগছে যে অন্য সময় ওনাকে অনেক মানুষ অনেক কথা বলছে, আমি সেগুলো না কানে নিই নাই, কিন্তু আমি বিষয়টা দেখলাম যে একটা মানুষের ভিউ হওয়াটা কি অপরাধ? এখন আমার চ্যানেলে ভিউ কম, এই জন্য মানুষ আমাকে গায়ে দিচ্ছে না। যখন আমার চ্যানেলে ভিউ হবে তখন আমাকে নিয়ে মানুষ এইভাবে সমালোচনা করবে। আমি যে কষ্টটা করে আজকে সাফল্যটা পাইছি, সেটা মানুষের সহ্য হবে না কেন? ছোট চ্যানেল নিয়ে কথা বলে না, যে চ্যানেলে 300 ভিউ, যে চ্যানেলে 100 ভিউ, সেই চ্যানেলগুলো নিয়ে কথা বলে না, কারণ তাদের সাথে তাদের নামে কথা বলে লাভ নাই। তো সোনিয়ার নামটা লাগালে তো ভিউ পাবে। কয়েকদিন আমার নামে বলছিল, আমার চ্যানেলের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরে, এই আমি যখন এই খাটটা কিনছি, খাটটা কেনার পরের দিন আমাকে রোস্টিং এর শিকার হইতে হয়েছে। আমার অপরাধ কি ছিল? আমি খাট কিনছি কেন, এই আমার অপরাধ। তো এগুলা বন্ধ করেন নিজেদের। আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি, ঠিক আছে? যে একটা মানুষ আপনাদেরকে সময় দিচ্ছে, ধৈর্য ধরতেছে, কিন্তু যখন আপনাদেরকে এই প্রত্যেকটা চ্যানেলের নামে মামলা করে দিবে, তখন আপনারা কিন্তু কেউ পার পাবেন না। আর দেশের আইন সম্বন্ধে আপনারা একটু অবগত হন, ঠিক আছে? আর এখন যে সাইবার ক্রাইমের মামলাগুলো, এগুলো কিন্তু অনেক শক্তপোক্ত হচ্ছে, আপনি পার পাবেন না। আপনি মনে করতেছেন আপনি ফেস দেখাচ্ছেন না, আপনার নাম্বার নাই, না,
আপনার চ্যানেলের ইউআরএল যখন এই সাইবার ক্রাইমে দেওয়া হবে, আপনার নাম্বার সহ আপনার ডিটেলস বাইর হয়ে যাবে, আপনার লোকেশনও বের হয়ে যাবে। কথা বুঝছেন? তো অন্যের পিছনে লাগার কোনো দরকার নাই। আমরা যেভাবে যেখান থেকে আসি শুরু করি, একদিন গ্রো হয়ে যাবে। একদিনে কোনো কিছু হয় না। আপনি অন্যের নামে দুর্নাম করলেন, হয়তো 10,000 ভিউ পেলেন, আর নিজের ব্লগ দিলে হয়তো 10টা ভিউ পেলেন না, কিন্তু একসময় আপনিও 1 মিলিয়ন ভিউ পাবেন যদি পরিশ্রম করতে পারেন। আপনার নিজস্ব একটা জায়গা তৈরি হবে, এটাই সব থেকে সুখের। ওই ওয়ান টাইম চ্যানেলগুলো আসলে কিছুই না। তো কলিজার বোনের অনেক কথা বললাম, রেখে দিচ্ছি। আমি একটু কাশি, অসুস্থ, সেটা তো আপনারা জানেনই। কাশি আরো বাড়ি গেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।